যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিস্তারিত জানাতে সাথে আছেন ডাক্তার। দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র আরব সম্পর্ক বিশ্লেষক দানিয়া খাতিব। আপনাকে ধন্যবাদ। খাতিব, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা চালাচ্ছে, এতে পরিস্থিতির কি বোঝা যায় এবং এটি কি এখনো রক্ষা করা সম্ভব? আসলে সত্য বলতে গেলে এটি কাগজে কলমে সত্য। এটা গাজার সত্যের মতোই। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও আমরা দেখি ইসরায়েলি বাহিনী খাদ্য, আশ্রয় বা ওষুধ ঢুকতে দিচ্ছে না, এবং মাঝে মাঝে গাজায় বোমা হামলা চালাচ্ছে, এবং একই ঘটনা ঘটছে। যদিও কারিগরি দিক থেকে আমরা যুদ্ধবিরতির পর্যায়ে আছি, কিন্তু ইসরায়েল দায় মুক্তি নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একটি সত্যিকারের যুদ্ধবিরতি চাইছেন, কারণ ইরানিরা এখন দৃঢ়ভাবে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হলে তারা কোনোভাবেই আলোচনার পথে সামনের দিকে অগ্রসর হবে না। সব ফ্রন্টেই, বিশেষ করে লেবাননে, কারণ তারা হিজবুল্লাহকে রক্ষা করতে চায়, যেটি তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র, আসলে আইআরজিসির একটি সম্প্রসারণ। দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক ও ওয়াশিংটন নিরাপত্তা আলোচনা একসাথেই চলছে। কোন প্রক্রিয়াটি লেবাননের বাস্তবতায় বেশি প্রভাব ফেলতে পারে? আমার কাছে মনে হয় যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের এই চলমান কূটনৈতিক আলোচনাগুলো কোনো ফলাফল বয়ে আনবে না, খুব সাধারণ একটা কারণে। এখানে প্রভাবের ভারসাম্য নেই। আপনার কি আছে? একদিকে এমন একটা পক্ষ আছে যারা খুব শক্তিশালী, যাদের কাছে সব আলোচনার কার্ড আছে। আরেকটি পক্ষ আছে যাদের কাছে কোনো আলোচনার কার্ডই নেই। তাই আসলে লেবানন যদি কিছুটা ভালো কিছু পেতে চায়, তাহলে একমাত্র উপায় হলো এটি যেন একটি সম্মিলিত প্রচেষ্টার অংশ হয়, যেমনটা আমরা পাকিস্তানে দেখি, যেটা ইসলামাবাদ ট্র্যাক। কিন্তু লেবাননের সরকার সেটা প্রত্যাখ্যান করেছে। এই ট্র্যাকও প্রত্যাখ্যান করেছে, কারণ তারা চায় না তাদের ভাগ্য ইরানের সঙ্গে যুক্ত হোক। তারা ইরান থেকে নিজেদের আলাদা করতে চায়। তাই, এবং এখন লেবাননের রাষ্ট্র, যদিও তারা একা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে, তারা একাই আলোচনা করছে, কিন্তু তাদের কোনো প্রভাব নেই। ইসরায়েলের মুখোমুখি হয়ে তাদের একেবারেই কোনো চাপ নেই। তাহলে এখন মূল দাবিগুলোর একটি হলো হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা। এটা কি বাস্তবে সম্ভব? না, না, এটা বাস্তবসম্মত নয়, এবং ইসরায়েলও জানে এটা বাস্তবসম্মত নয়। আসলে হিজবুল্লাহকে জোর করে নিরস্ত্রীকরণ করা সম্ভব নয়। আমার কথা হলো, হিজবুল্লাহকে একপাশে রাখুন। এসব অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো, যেমন আইআরএ, পিকেকে, এদের কথা ভাবুন। এই গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ করা যায় শুধুমাত্র রাজনৈতিক সমাধানের পরেই। মানে পিকেকের দিকে তাকান, তুর্কি সেনাবাহিনীর দিকে তাকান, তুর্কি সেনাবাহিনী কতটা শক্তিশালী। তবুও পিকেকে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির পরই নিরস্ত্রীকরণ হয়েছিল। এটাই আসল ব্যাপার, আর এটাই আমাদের সমস্যা। মূল কথা হলো, প্রথমত, নিশ্চিতভাবেই সরকার মানে রাষ্ট্র হিজবুল্লাহকে জোর করে নিরস্ত্রীকরণ করতে পারবে না। আর সেনাবাহিনীর কমান্ডার জেনারেল হাইকাল কথাটা বলেছেন, এটা অস্থিরতা সৃষ্টি করতে পারে, সম্ভবত সেনাবাহিনী বিভাজনও ঘটাতে পারে, এমনকি গৃহযুদ্ধও হতে পারে। তাই এটা খুবই বিপজ্জনক। আরেকটা বিষয় হলো হিজবুল্লাহ স্বেচ্ছায় নিরস্ত্রীকরণ করা। হিজবুল্লাহ স্বেচ্ছায় নিরস্ত্রীকরণ করবে না যতক্ষণ না ইসরায়েল দক্ষিণ দখল করে রেখেছে এবং তাদের একে টার্গেট করে খুঁজে বের করে হত্যা করছে। আর হিজবুল্লাহ গ্যারেন্টি চেয়েছে, আর লেবানন যুক্তরাষ্ট্রের কাছে গ্যারেন্টি চেয়েছে, গ্যারেন্টির জন্য। আর দূত টম বারাট, দূত, তিনি এটা বলেছেন, আমরা কোনো গ্যারেন্টি দিচ্ছি না, আমরা ইসরায়েলের উপর কিছু চাপিয়ে দিতে পারি না। তাহলে আপনি কিভাবে মনে করেন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ করবে? ওরা নিরস্ত্রীকরণ করবে বা? তাহলে ইসরায়েল কোনো গ্যারেন্টি দিতে রাজি নয়।
উদাহরণস্বরূপ, ইসরায়েল বলতেও চায় না যে ঠিক আছে, যদি হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ করে তাহলে আমি লেবাননে হামলা বন্ধ করব, তাদের টার্গেট করা বন্ধ করব। কারণ ইসরায়েল চায় যুদ্ধ চলতে থাকুক, কারণ এই যুদ্ধ নেতানিয়াহুকে তার টিকে থাকার জন্য কাজে দেয়। তাই আমরা এখানে আছি এবং এখানকার সরকার এক ধরনের অচলাবস্থায় আছে। এটা পারে না। এর কোনো দর কষাকষির ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে। যেমন ধরুন, তাদের থামাতে বাধ্য করার মতো। এবং এর হিজবুল্লাহর সঙ্গেও কোনো দর কষাকষির ক্ষমতা নেই। যেমন ধরুন, তাদের নিরস্ত্রীকরণে বাধ্য করার মতো। তাই আমরা যুদ্ধাবস্থায় আটকে আছি। আর রাষ্ট্র পুরোপুরি পুরোপুরি লেবাননের রাষ্ট্র একেবারে অচলাবস্থায় আছে। তাহলে এখন যখন আমরা জানি যে ইসরায়েলি বাহিনী এখনো লেবাননের ভূখণ্ডে সক্রিয়, তখন কি আমরা কূটনৈতিক কোনো সমাধান দেখতে পারি যা তাদের ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য করবে? এখানে কিছু বিষয় একসাথে কাজ করছে। প্রথমত, হিজবুল্লাহ এখন উত্তর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা শুরু করেছে এবং পরিস্থিতি পাল্টাচ্ছে। ইসরায়েলি জনগণ এখন আবার তারা উত্তর শহর ছেড়ে যাচ্ছে, তারা আবার আশ্রয় কেন্দ্রে ফিরে যাচ্ছে। তাই ভুলে যাবেন না, যদি তারা একটি ড্রোন এবং একটি UAV উত্তর ইসরায়েলে পাঠায়, তাহলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাহলে এটি একটা উপায় যা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে। আরেকটি উপায় হচ্ছে ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, ইরান যে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ওপর, তা কি যুক্তরাষ্ট্রের মধ্যে অনুবাদিত হবে ইসরায়েলের ওপর চাপ হিসাবে? আমরা সবাই সংবাদে শুনেছি এই ফোন কলে, যেখানে সে ট্রাম্পকে গালাগালি করেছিল, নেতানিয়াহুকে গালাগালি করেছিল, বলেছিল সে পাগল, আমি তোমাকে জেল থেকে বাঁচিয়েছি। আমি আসলে নিশ্চিত নই, সে হয়তো তার উপর রাগান্বিত হতে পারে, কিন্তু আমি মনে করি না যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা ইসরায়েলের ওপর জোর করে কিছু চাপিয়ে দেবে। ভুলে যাবেন না, ইসরায়েলের খুব শক্তিশালী লবি আছে, খুবই প্রভাবশালী লবি। এবং ট্রাম্প এখন পর্যন্ত সবচেয়ে অনুগত প্রেসিডেন্ট। তিনি মূলত ইসরায়েল যা যা করতে বলেছে সবই করেছেন। তাই আমি বর্তমান সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইসরায়েলের উপর কোনো বিশেষ চাপ দেখছি না। তবে আমি মনে করি একসময় তাদের যুদ্ধ থামাতেই হবে, যখন যুক্তরাষ্ট্র অনুভব করবে যে, আপনি জানেন, অর্থনৈতিক হরমুজ প্রণালী বন্ধের কারণে চাপ আসছে। এবং এখন ইরানিরা মেন দ্বীপের কথা ইঙ্গিত করছে, যা এক বিশাল বিপর্যয় হবে। এবং সব অর্থনীতিবিদ বলছেন, এটা যদি 1-2 মাস চলে তাহলে ভয়াবহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তখন আমি মনে করি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি হিজবুল্লাহ যেসব ড্রোন উত্তর ইসরায়েলে পাঠিয়েছে, সেখান থেকেও চাপ আসছে। কিন্তু এর মূল্য কত? এর মূল্য কত? আমরা এই পর্যায়ে পৌঁছানোর আগ পর্যন্ত লেবাননের কি হবে? দক্ষিণাঞ্চল মূলত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা গাজার মতোই। হাসপাতাল, স্কুল, বাড়িঘর, রাস্তা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। লিবিয়া, ইরান ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো লেবাননের স্থিতিশীলতা নাকি উত্তেজনা বাড়বে তা ঠিক করতে কতটা গুরুত্বপূর্ণ? তারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি যে সৌদি আরব আজ, অথবা সম্ভবত গতকাল, আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, খুবই কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। যদিও সৌদি আরব হিজবুল্লাহর বিরোধী অবস্থানে রয়েছে, তবুও ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা অত্যন্ত জোরালো একটি বিবৃতি প্রদান করেছে। এটি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে আসা খুবই কঠোর এক বিবৃতি। আর যদি আমরা তুরস্কের ভূমিকার কথা বিবেচনা করি, যদিও তুরস্ক ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে লেবাননে সৌদি আরবের মতো প্রভাবশালী রাজনৈতিক শক্তি ছিল না, তবুও লেবানন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সিরিয়ার জন্য একটি কৌশলগত গভীরতা। ভুলে যেও না, এখন তুর্কিদের পালমিরায় একটি সামরিক ঘাঁটি আছে, আর এটা পূর্ব ভূমধ্যসাগরের জন্য। তাই হ্যাঁ,
তুরস্ক, সৌদি আরব এবং মিশর ৩ দেশই ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে এবং তাকে লেবানন ছাড়তে বাধ্য করতে প্রবল আগ্রহী। দেখা যাক কি হয়। নিশ্চয়ই তাদের চাপ ইরানের চাপের সঙ্গে মিলিত হয়ে লেবাননের ওপর যুদ্ধ থামাতে খুবই কার্যকর হতে পারে। to stop the war on Lebanon.